জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নিল নতুন দল জাতীয় নাগরিক পার্টি। রাজনীতির মাঠে তাদের স্বাগত জানাচ্ছে বিএনপি, জামায়াত সহ নানা দল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই মিলবে সাফল্য। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান রাজনৈতিক দল থেকে নাগরিক পার্টির বার্তায় ভিন্নতা রয়েছে। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই বসুন্ধরায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের কাছে। জনাব ওমর ফারুক, যেটি আপনার কাছে জানতে চাই যে সংবিধান সংস্কার বা পুনর্লিখন নিয়ে তাদের অবস্থান, অর্থাৎ নতুন যে দল, তাদের অবস্থান কতটা স্পষ্ট মনে হয়েছে আপনার কাছে? এটা কি আমাকে প্রশ্ন করছেন? জি জি জনাব ওমর ফারুক, আপনাকে প্রশ্ন করছি। জি জি, ধন্যবাদ। রমাদানুল মোবারক সবাইকে। আমরা এই পবিত্র মাসে আমরা পদার্পণ করলাম, তারাবির মাধ্যমে আমরা আগামী দিন থেকে রোজা রাখবো। আমি শুরুতেই জুলাই বিপ্লবের সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। শুরুতেই হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী এই যন্ত্রণা নিয়ে যারা এখন বেঁচে আছেন, আল্লাহ যেন তাদের যন্ত্রণা লাঘব করেন, সেজন্য আমি প্রার্থনা করছি। আমি স্বাগত জানাই। আমার একটু একটু বেশি দরদ যারা এই দলটি করেছেন এই কারণে যে আন্দোলনের চরম পর্যায়ে যখন 6 জন সমন্বয়ক যখন কারাবন্দী বা ডিটেইনড অবস্থায় আছে কোনো মামলা ছাড়া, এবং যখন অকাতরে গুলি হচ্ছে, তখন আমরা 6 জন সুপ্রিম কোর্টে আমরা গুলিবন্ধ এবং তাদের মুক্তির জন্য আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ের সারথি হিসাবে আমার তো ভালোই লাগলো। সবচেয়ে বড় কথা, সুকান্তের একটা কবিতা। ব্যারিস্টার ওমর ফারুক, আমাদের হাতে তো খুব বেশি সময় থাকে না, আমরা যদি একটু আমাদের প্রশ্ন কিছু রয়েছে সেগুলির উত্তর পেতাম। যে সংবিধান সংস্কার বা পুনর্লিখন নিয়ে নতুন দল যাদের প্রতি আপনার অনেক বেশি দরদ, আপনি বলছিলেন, কতটা স্পষ্ট আপনার কাছে তাদের অবস্থান? আমার কাছে স্পষ্ট যে তারা নতুন বন্দোবস্তে তারা যাবে, নতুন বন্দোবস্তের জন্যই তারা সংগ্রাম করতেছে, নতুন বন্দোবস্তের জন্যই তারা নতুন দল করতেছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা 53 বছরের আমাদের যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তে মানুষ মনে করে তাদের স্বস্তি ছিল না, তাদের মুক্তি ছিল না। মানুষ মনে করে এই বন্দোবস্তে পরিবারতন্ত্র ছিল। মানুষ মনে করে এই বন্দোবস্ত ছিল বিদেশি প্রভুদের কাছে তাদের ধর্ণা দেওয়া বা প্রভুদের দিকে তাকিয়ে থেকে জনগণের ম্যান্ডেটকে তারা অশ্রদ্ধা করা। এই কারণে তারা যে ঘোষণাপত্র দিয়েছে, যে 8-10টা পয়েন্টে কথা বলেছে, সেই কথাগুলো কিন্তু মানুষের কথা। এটা সাধারণ জনতা বলছিলেন যে স্পষ্ট, যে কোন দিকটা আসলে আপনার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে? আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে, দেখেন, আমার দেশের প্রান্তিক মানুষ যে যেখানে আসছে সেখান থেকেই মানুষের কাছাকাছি গিয়ে এসে নেতা হবে, এই একটা বন্দোবস্ত থাকবে, এবং নেতা হওয়ার প্রক্রিয়াটা দলগুলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করবে, এই একটা বন্দোবস্ত। সেকেন্ড কথা হলো, আমাদের যেই পরিবারতন্ত্র একটি বিষয় ছিল, উপর থেকে নেতা নির্বাচন করা, উপর থেকে নেতা বহিষ্কার করা, এই বন্দোবস্তগুলো বাদ যাবে। এই দলের কাছে এটিই তো প্রত্যাশা। আর সংবিধানের কথা বলছেন, যে যেই সংবিধান 53 ইয়ার্সে মানুষ মনে করে যে এই সংবিধান তাদের জন্য তাদের মুক্তির কোনো বার্তা বয়ে আনেনি, এই সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সুতরাং এই সংবিধানের পরিবর্তন, পরিমার্জন এটি মানুষ চাচ্ছে, যেভাবে হোক মানুষ চাচ্ছে। অর্থাৎ আপনি যে জিনিসটা নষ্ট হয়ে গেছে মানুষ মনে করে, যে জিনিসটা বাজে হয়ে গেছে মানুষ মনে করে, সেটি আপনি যদি দীর্ঘায়িত করেন, সেটি যদি আপনি লালন করেন, এটা দুর্গন্ধ ছড়াবে। আমার কথা হলো একটি। জনাব ওমর ফারুক থাকুন, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই আপনার কাছে, যে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চেয়েছে নতুন রাজনৈতিক দল? আপনাদেরকে মনে করিয়ে দেই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 24-এর গণ বিপ্লব একটি নতুন অধ্যায়, নতুন ইতিহাস এবং নতুন সংস্কৃতির জন্ম দিয়েছে। তা আপনারা লক্ষ্য করেছেন যে আন্দোলনের প্রতিটি পর্যায়ে পর্যায়ে ধারাবাহিকতায় তারা নতুন নতুন শব্দ ব্যবহার করেছে, নতুন নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। সেক্ষেত্রে সেকেন্ড রিপাবলিক শব্দটি তারা ব্যবহার করতে চায় হয়তো বা ফ্রেঞ্চ
রেভলিউশন থেকে ধার করতে চায়। কিন্তু আসল কথা হলো যে সেকেন্ড রেভলিউশন, সেকেন্ড রিপাবলিক বলেন, থার্ড রাইখ বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশের মানুষের যে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি আছে তার থেকে বের হওয়া তো খুব মুশকিল। আপনি শাব্দিকভাবে কোনো বিষয়কে মানে টার্মিনোলজি নতুন ব্যবহার করে সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু it is very difficult to change the society, but it is very complex to change the character of the people. এবং এখানে রাজনীতির যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় আমরা আগেও বলেছি যে তারা কি নতুনত্ব যোগ করতে চাচ্ছে, এবং সম্ভবত সেই ক্ষেত্রে তারা বিপ্লবের যে বাণী, বিপ্লবের সংস্কারের কথা যে সব কথা বলছে সেখানে একটা নতুনত্বের গন্ধ আছে। কিন্তু বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক ধারায় বিশেষ করে এখানে একটি দ্বৈত বাই পার্টি সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছিল, সেই বাই পার্টি সিস্টেমটি নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের স্বেচ্ছাচারের কারণে, স্বৈরাচারের কারণে। এখন এটা ঠিক একটু জানতে চাই, আগের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই দলের পার্থক্য কোথায় বা দেখেন কিনা আপনি? পার্থক্যটা এই যে তারা অন্তত রেটরিক্স, আমরা তো রিয়েলিটিতে যাইনি, এখন তাদের যে রেটরিক্স, তাদের যে ঘোষণা, তাদের যে কথাবার্তা, তাদের যে ম্যানিফেস্টো, এই যে গতকালকে তারা যে ঘোষণাপত্র বা ডিক্লারেশন দিয়েছে তা থেকে তারা নতুন কিছু করার কথা বলছে। রাজনীতিবিদ রিজভী যথার্থই বলেছেন যে যদি সত্যি সত্যি তারা রাজনীতিতে নতুনত্ব কিছু, যদি অভিনবত্ব কিছু সৃষ্টি করতে পারেন তাহলে পরেই তো তাদের সার্থকতা। কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের এই সমাজ কাঠামো, বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের যে গতানুগতিক যে রাজনৈতিক পরিক্রমা, এর বাইরে মানে শব্দাবলী ব্যতীত আর তেমন কোনো পরিবর্তন করা খুবই খুবই কঠিন। এবং সেটি আপনারা দেখেছেন, সংস্কার প্রয়াস আছে, সংস্কার চিন্তা আছে, কিন্তু সংস্কার নিয়েও আবার নানা ধরনের জটিলতা, নানা ধরনের কৈফিয়াত, নানা ধরনের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। জনাব মাসুম থাকুন, আবারও আসবো আপনার কাছে, আবারও চলে যেতে চাই জনাব ওমর ফারুকের কাছে। জনাব ওমর ফারুক, নেতারা তো অনেক কথাই বলেন, তো নেতারা যাই বলুক নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য উন্মোচন হবে কি গঠনতন্ত্রের মাধ্যমে, আপনার কি মনে হয়? হওয়া তো উচিত এবং হওয়াটাই প্রত্যাশা করে মানুষ। দেখেন, শুধু নেতাদের ঘোষণা দিলেই হবে না, আমাদের প্রান্তিক যে জনগণ আছেন, যে গতানুগতিকভাবে যে মার্কার রাজনীতি, মার্কা নির্ভর যে ভোটের যে একটি যে প্র্যাকটিস দীর্ঘদিন চলে এসছে, এটা থেকেও তো তাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সম্ভাবনা এই কারণে আমি দেখছি গ্রামে গঞ্জে কিন্তু প্রত্যেক পরিবারে এখন শিক্ষিত ছেলেমেয়েরা আছে যারা জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছে। দেশ বিদেশের খবর তারা রাখে। পৃথিবী যে পরিবর্তন হচ্ছে, পৃথিবী যে টোটাল একটা নতুন দিকে ধাবিত হচ্ছে, সেটি তারা উপলব্ধি করতেছে। সুতরাং এই গতানুগতিক ধারা, মার্কার ধারা আমার মনে হয় কিছুটা হলো এবার একটু পরিবর্তন হবে। প্রার্থীর দিকে দেখবে, প্রার্থীটা কে তাদের সামনে আসছে। আমি মনে করি শিক্ষিত যেই শ্রেণীগুলো এই বিপ্লব ঘটিয়েছে, অন্তত তারা ভোটের বাজারে অন্তত একটা ভূমিকা রাখবে, এইটা আশা করি আমরা। এই ভূমিকাটা আমরা প্রত্যাশা করি, আমরা ড্রিম করি। তা না হলে তো এই জুলাই বিপ্লবে যে শহীদ হয়েছে তাদের যে ড্রিম ছিল, তাদের আত্মত্যাগের যেই কারণে আত্মত্যাগ দিয়েছে, আকাঙ্ক্ষা ছিল, সেটি তো ফেইড হয়ে যাবে, রিমোটে চলে যাবে। এবং সেটি রিমোটে যাওয়া তো আমরা চাই না, আমরা কেউই চাই না। সুতরাং অধিকাংশ লোকের প্রত্যাশা যেহেতু একটা নতুন বন্দোবস্তের, আশা করি সেই দিক দিয়ে তারা ভালো করবে। আপনার বক্তব্য স্পষ্ট, থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মাসুমের কাছে। জনাব মাসুম, সাম্প্রতিক নানা সংকটে নতুন দলের নেতারা কতটা ভূমিকা রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমি মনে করি না যে তারা যথার্থ ভূমিকা পালন করতে পেরেছে। তার কারণ হলো যে আপনারা দেখেন যে তাদের যে একটি বিপ্লবাত্মক ভূমিকা ছিল, তাদের একটি গৌরবজ্জ্বল ভূমিকা ছিল, একটা নিরপেক্ষ অবস্থান ছিল, কিন্তু সেই 24শে জুলাইয়ের পর থেকে মানে আমাদের এটা তো সত্যি কথা যে সময় সবকিছুকে ভুলিয়ে দেয়। এই তাদের যে গড়ন বা তাদের যে ক্রমশ বিকাশ, এটা যে খুব সুন্দরভাবে সাংগঠনিকভাবে একটা নিয়মতান্ত্রিক পথে হয়েছে তা নয়। তাদের দ্বিধাদ্বন্দ্ব, কোন্দল, এমনকি ছাত্র রাজনীতিটা প্রকাশের মুহূর্তে তাদের মারামারিও আমরা দেখেছি। এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এটা অবশ্য অসম্ভব ঘটনা নয়, কিন্তু তারা যে এটা সাধুবাদ জানাবো আমরা যে তারা বাংলাদেশের রাজনীতিকে একটি ব্যতিক্রমধর্মী ধারায় একটি তৃতীয় পথে ধাবিত করতে চাচ্ছে। এটা আমরা অ্যাপ্রিসিয়েট। যদি তারা
মানে কিছু করতে পারে তাহলে পরে গোটা জাতির পক্ষ থেকে তো ভালোই। কিন্তু আবার বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচার আছে, একটা বাংলাদেশের একটা জনমনস্তত্ত্ব আছে, যেটাকে পিপলস ক্যারেক্টার আমরা বলি, একটা সোশিওলজিক্যাল সেই জায়গাটায় পরিবর্তন খুব কঠিন। আপনি বলছিলেন আগেও। জনাব মাসুম থাকুন আমাদের সাথে, আবারও চলে যাব জনাব ওমর ফারুকের কাছে। জনাব ওমর ফারুক, সাংগঠনিক দিক থেকে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, আপনার কি মনে হয়? নির্বাচনের জন্য তো অনেক ফ্যাক্টর এখানে কাজ করে, অনেক কিছু জড়িত থাকে। প্রথম কথা হলো জাতীয় পর্যায়ে একটা ভূমিকা রাখার কারণে প্রান্তিক অঞ্চলে তাদের নাম পৌঁছে গেছে ইতিমধ্যেই তাদের সারথি, তাদের বন্ধু, তাদের স্বজন এবং তাদের শুভাকাঙ্ক্ষী অনেক হয়েছে। তো সুতরাং সেক্ষেত্রে তারা একটু বাড়তি সুবিধাও পাবে। তাছাড়া পাশাপাশি আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে এই যে ইয়াং জেনারেশন, তারা যেই টেস্ট, যেই চয়েস, যেই ওপিনিয়ন নিয়ে এখন বাজারে আছে, মাঠে আছে, ঘাটে আছে, সেটি কিন্তু অধিকাংশ মানুষ গ্রহণ করেছে বলে আমি মনে করি। বিশেষ করে মা, বোন এবং মেয়ে ছাত্রীরা, আর বিশেষ করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কলেজে তাদের যে একটা অবস্থান, সেটি একটা গুড সিগন্যাল, গুড জেস্টার বলে আমি মনে করি। আপনাদের মনে আছে ইভেন এই যে 90 সালে যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, যারা করেছে, যে ছাত্রগুলো করেছে, পরবর্তীতে তাদের পার্লামেন্ট মেম্বার হতেও আমরা দেখেছি অধিকাংশ। আমার মনে হয় 90-এর গণ আন্দোলনের ইমিডিয়েট আফটার যে ভোট হয়েছে, ওখানে 35-40 জন পার্লামেন্ট মেম্বার হয়েছে। সুতরাং মানুষ কিন্তু নতুনকে বরণ করে, বরণ করার একটা আকাঙ্ক্ষা আছে, বরণ করার একটা টেন্ডেন্সিও বাংলাদেশে আছে। আমি মনে করি তারা যদি সেটি করতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সততা, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সততার। অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে। বুঝতে পেরেছি। ব্যারিস্টার জনাব ওমর ফারুক এবং ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।